হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রথম প্রথম শুরুতে রাইড শেয়ার করতে খুবই ভালো লাগতো, কারণ বাইক চালাইতে হবে, আর বাইক চালাইতে কার না ভালো লাগে বলেন। কিন্তু এখন ইদানিং বাইকের নাম শুনলেই বিরক্তি লাগে। এত প্যারা, এত কষ্ট, মানে রাইড শেয়ার আসলে একদম জীবনটারে নিংড়ায় নিতেছে সব কিছু। এখন আর কি করব, যতদিন কিছু না জোটে বাইচা তো থাকতে হবে না। রাইড শেয়ার করি, বাইচা থাকি। চলেন তাহলে ভিডিওটা বিসমিল্লা করি। আজ জুন মাসের 11 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন দুপুর 1টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ইসলামপুর কাপড়ের মার্কেটের সামনে থেকে। আমার প্রথম রিকোয়েস্টটা আসে পাঠাও অ্যাপে। আমি যখন কাস্টমারকে ইসলামপুর থেকে পিক করি তখনই ট্রিপটা আমি স্টার্ট করে নেই। কাস্টমারকে নিয়ে যেতে সময় লাগছিল প্রায় 40 মিনিট। মগবাজার ফ্লাইওভার থেকে নামার পরে দেখলাম অনেক জ্যাম, কারণ ওই যে বিজয় সরণি যে ফ্লাইওভার আছে ওখানে ভালো জ্যাম ছিল। আমি তখন হাতের বাম দিকের গলি দিয়ে যেয়ে ইম্পালস হসপিটালের সামনে দিয়ে বের হই। মহাখালী পুরোটাই ফাঁকা ছিল। আমার যে কাস্টমার সে আমারে বলতেছে কেন আমি শাহবাগ বসুন্ধরার সামনে দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে কেন যাইনি, ওদিক দিয়ে গেলে নাকি অনেক তাড়াতাড়ি যাইতাম। এখন আমাদের 40 মিনিট লাগছিল, এর চেয়ে কত তাড়াতাড়ি যাবে সে পুরান ঢাকা থেকে মহাখালী ডিওএইচএস। যাক, ওই আঙ্কেলটা এমনিও ভালো ছিল, কারণ লাস্টে যাওয়ার পর একটা ঘটনা ঘটে, ওইটা পরে বলতেছি। এখন যাওয়ার পথে একটা ছোট অ্যাক্সিডেন্টও হয়। চলেন আগে অ্যাক্সিডেন্টটা আপনাদেরকে দেখাই। সামনে যে গাড়িটা হোন্ডা কোম্পানির শাইন মনে হয়, ওইটা হঠাৎ করে যে চালক উনি সামনের ব্রেকটা জোরে মনে হয় চেপে ধরছিল, তারপর সামনের হ্যান্ডেলটা কাত হয়ে দুজনই পড়ে যায়। ভাগ্য ভালো কেউ হতাহত হয় নাই, কারণ ওনারা দুজনই দাঁড়ায় গেছিল। গাড়িটা পড়ে যাওয়ার পরে যে চালক সে পিছনের যে আরটিআর আলা ওনাকে বলতেছে, ভাই আপনি আমার কেন ধাক্কা দিলেন? আসলে কেউ ধাক্কাই দেয় নাই, সব পুরা দোষটাই ছিল উনার। স্লো মোশনে দেখলে হয়তো একটু ভালো মতো বুঝতে পারবেন। এজন্যই সবসময় আমি বলি আপনাদেরকে, রাইড শেয়ার করতে হলে অনেক সতর্ক থাকতে হবে। ঢাকার শহরটা অনেক ডেঞ্জারাস। আমরা যারা রাইড শেয়ার করি অধিকাংশ গাড়ি 110, 125 বা 100 সিসির। 150 সিসি খুব কমই আছে। এইসব গাড়ির চাকাগুলো থাকে অনেক চিকন। একটুখানি যদি জোরে বা কম বেশ হয় ব্রেকে, তাইলে পরে গাড়ি কাত হয়ে যায় এবং চাকা ঘুরে যায়। এই জন্য সবসময় ব্রেক করার সময় পিছনেরটা এবং সামনেরটা সমানভাবে ধরতে হবে, তাইলে গাড়ি আর স্কিড করে না। এই যাত্রীরা যখন আমি ড্রপ করি তখন 2টা বাজে। আমি পাঠাও অ্যাপে ট্রিপটা এন্ড করি। এন্ড করার পর ভাড়া দেখাইতেছিল মাত্র 82 টাকা। আর যখন আমি যাত্রীর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছিলাম ভাড়া দেখাইছিল 195 টাকা। আমি ভালো মতো দেখলাম যে কোনো ডিসকাউন্ট কুপন আছে কিনা, কোনো ডিসকাউন্ট ফিসকাউন্ট ছিল না এই যাত্রীর। আমি যাত্রীরে বললাম যে ভাইয়া এই তো 82 টাকা আসছে। উনি উনার অ্যাপটা চেক করলো, দেখলো ওখানেও 82 টাকা। কিন্তু ওই লোকটা অনেক ভালো ছিল, ভাইয়া আমার 200 টাকাই দিয়ে দেয়, কারণ ভাড়া তো 195 আসছিল। যাক, আর পাঠাও কমিশন গেছিলো 14 টাকা। ওখান থেকে বের হয়ে আমি মহাখালী রেল ক্রসিংয়ে দাঁড়াই। পাঠাও ইনড্রাইভ দুটাই খোলা ছিল, কিন্তু পাঠাওতে কোনো ট্রিপ আসতেছিল না। ইনড্রাইভে 4-5টা ট্রিপ ছিল। আমি প্রত্যেকটা ট্রিপেই ভাড়া বাড়ায় বাড়ায় দিয়া দিলাম অফার, কিন্তু কেউ আর অ্যাকসেপ্ট করে না। পরে একটা ট্রিপ দেখলাম যে আমতলী থেকে যাবে হলো সচিবালয়, পরে ওইটা 120 টাকা ভাড়া, ওইটা আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিলাম। ভাই ভাড়া আর বাড়ামু কি, যে ভাড়া দেখায় ওইটাতেই পাই না, অন্য মানুষেরা নিয়ে যায়। আর এই জন্য আর ভাড়া আর বাড়াই নাই, ওটাই আমি অ্যাকসেপ্ট করে নিছি। আমতলী থেকে সচিবালয় দূরত্ব 9.4 কিলোমিটার, আর ভাড়া তো 120 টাকা। আর ওনারা নিয়ে যেতে আমার সময় লাগছে 25 মিনিটের মতো। তখন বাজে 3টা। ওইখান থেকে আমি ঘুরতে ঘুরতে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যাই এবং তারপরে ইনড্রাইভে আমি আরেকটা রিকোয়েস্ট ধরি। শহীদ মিনারের সামনে থেকে এক আপুরে নিয়ে যাইতে হবে গাবতলী বাস টার্মিনাল। ওইটার দূরত্ব 9 কিলোমিটারের কিছুটা বেশি ছিল, আর ভাড়া দেখাইতেছিল 135 টাকা। এখন আপুর সাথে হইলো বিশাল বড় ব্যাগ ছিল। আপু ফার্স্টে দুই দিকে দুই পা দিয়ে বসলো, তারপরে ব্যাগ নেওয়ার চেষ্টা করলো, কিন্তু উনি বসতে পারতেছে না। তারপরে আবার নাইমা একদিকে দুই পা দিয়া বইসা তারপরে ব্যাগটা নিল, ব্যাগ রাখলো মাঝখানে, তারপরে আমরা রওনা দিলাম। এখন আমি বরাবরের মতো 2টা কমেন্টের অ্যান্সার দিব। এক ভাইয়া লিখছেন যে যাদের বাসায় বাইক রাখার জায়গা নাই তারা বাইক কোথায় রাখেন ঢাকাতে। ভাই এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, বাইক রাখতে হবে খুব নিরাপদ এবং সেফ একটা জায়গায়। এইটা নিয়ে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আছে। 2014 সালে আমি পালসার যে নতুন মডেলটা আছে ওই গাড়িটা কিনছিলাম, এবং 2017 সালে জুলাই মাসে, তখন বৃষ্টি হচ্ছিল, বর্ষাকাল, আমার বাসার নিচে থেকে কেচিকেট ভাঙ্গা আমার বাইকের ঘাড়লক ভাঙ্গা বাইকটা চুরি হয়ে যায়। অনেক থানা পুলিশ কইরাও কোনোভাবেও বাইকটা আমি উদ্ধার করতে পারি নাই। সো ভাই বাইক যেখানেই রাখবেন একদম খুব ভালো মতো দেখে শুনে রাখবেন। তালা দরকার পড়ে 2টার জায়গায় 4টা লাগাইবেন, তাও ভাই খুব নিরাপদে রাখবেন। বাইক চুরি হয়ে গেলে ঢাকা শহরে আর সেই বাইক পাওয়া যায় না, কারণ এখান থেকে দোলাইখাল বা যে কোনো একটা পার্টসের দোকানে নিয়ে পার্টস খুইলা ঘন্টা খানেকের ভিতরে নাই করে দেয়। আরেকটা কমেন্টে ছিল যে আমার ইগনাইটর বাইকটা দিয়ে রাইড শেয়ার করে কীরকম সার্ভিস পাচ্ছি আমি।
ভাই আমি অনেক ভালো সার্ভিস পাচ্ছি, আমার কোনো কমপ্লেন নাই। হিরোর বাইক অনেকেই বলেন খারাপ, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে না। যদিও এটা দিয়ে রাইড শেয়ার করে যে সিটিং পজিশনটা আছে ওইটা খুবই কমফোর্টেবল না, কারণ কোমরটা প্রচণ্ড ব্যথা হয়ে যায়। এই জন্য ওই যে একটা বালিশ ইউজ করা উচিত। তাও 2 থেকে 3 ঘন্টা চালাইলে কোমরের অবস্থা 12টা বেজে যায়। এখন এই বাইকটা শুধুমাত্র আমি না, অনেকেই ইউজ করেন। কেউ কেউ মাইলেজ নাকি খুবই কম পায়, 30 বা তারও কম। এটা যে কেন হয় আমি ঠিক বলতে পারতেছি না। তবে আমারটা দিয়ে মাইলেজ আমি 50-এর মতোই পাচ্ছি, মানে পিলিয়ন সহ 50 আছে। তাহলে যদি পিলিয়ন ছাড়া আমি একা সিঙ্গেল চালাই, তাহলে 52-53 পাবো অনায়াসে। চলেন এবার এই আপুরে ড্রপ করি। আপু যাবে হলো বগুড়া। উনারে আমি যেখানে ড্রপ করছি ওইখানে নামার সাথে সাথে এক হেল্পার আইসা তার ব্যাগ নিয়ে যায়। মানে তারা জিজ্ঞেস করছে কই যাবেন, বগুড়া। বগুড়ার গাড়ি একদম সামনেই দাঁড়ানো ছিল। একদম ঠিক জায়গা মতো তারা নামাইছিলাম। ভাড়া তো 135 টাকা। আর উনি দিছিল 500 টাকার নোট, যাকে আমার কাছে আজকে অনেক ভাঙতি ছিল। তারা আমি পুরোটা ভাঙতি একদম ঠিক মতো ফিরাই দিছি। উনার যখন ড্রপ করছি তখন ঘড়িতে বাজে 3টা 45। আর আমার প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। আমি গাবতলিতেই 20-25 মিনিট দাঁড়াইছি, কিন্তু কোনো রিকোয়েস্ট পাইতেছিলাম না। গাবতলিতে ওই অ্যাপের থেকে খ্যাপটা বেশি চলে। সো আমি আর ওইখানে বেশিক্ষণ দাঁড়াই নাই, আমি ডিরেক্টলি চলে গেছি মিরপুরে। ওইখানে আমার এক ফ্রেন্ডের বাসা আছে। ওইখানে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে আমি একদম 6টার দিকে বাইর হইছি। এবং যখন বেরোইছি তখন ওই কল্যাণপুরে যে পেট্রোল পাম্প আছে ওইখান থেকে 200 টাকার তেল ভরছি। এবং তেল ভরার সময় আমি ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট দেখছি। রিকোয়েস্টটা ছিল মতিঝিলের। আর যে ভাইয়া যাবে উনি ছিল শ্যামলীতে। ভাই এই যাত্রী নিয়ে আমার অনেক বড় একটা কমপ্লেন আছে। আর শুধুমাত্র এই যাত্রী না, অনেক যাত্রীরা এরকম করে। কমপ্লেনটা হলো যাত্রী যাবে হলো চিটাগাং, তার ডেস্টিনেশন হলো আরামবাগ যে বাস স্ট্যান্ড ওইখানে। উনার কাঁধে প্রায় 8-10 কেজি ওজনের ব্যাগ ছিল, ব্যাগটা অনেক বড় ছিল আমি দেখেই বুঝছি। আর সাথে একটা বস্তা ছিল, বস্তাটা অনেক ভারী ছিল। এবং বস্তা আমি তারে বললাম কি যে আপনার মাঝখানে ঢুকায় দেন, তাহলে ব্যালেন্সে সুবিধা হবে। আর বস্তার ভিতরে হলো 4টা প্যাকেট, এক একটা প্যাকেট 5 কেজি করে ফ্রোজেন দুধ আর কি। মাঝখানে রাখলে ভিজে যাবে। আর ওনার সাথে যে ওনার বোন আসছে সে আমারে বলতেছে ভাই এটা বাইধা নেন আপনার সাইডে। এখন ওইটা আমি কিভাবে বাঁধবো বলেন, আপনারাই বলেন। মানে একে তো ওনার 7-8 কেজি ওজনের ব্যাগ, তার মধ্যে 20 কেজি ওজনের বস্তা। উনি চিটাগাং যাচ্ছে। চিটাগাংয়ে কোনো মানে দুধ নাই, মানে গরুর দুধ নাকি পাওয়া যায় না চিটাগাংয়ে। শুধুমাত্র এই ঢাকা থেকেই তাদের গরুর দুধ নিয়ে যেতে হবে খাঁটি। ভাই আমার ভিডিও দেখতেছেন, চিটাগাংয়ের লোক এমন কেউ আছেন নাকি যে বলেন তো ভাই, চিটাগাংয়ে কি দুধ পাওয়াই যায় না একবারে? ঢাকা থেকেই মানে কষ্ট করে 20 কেজি ওজনের দুধ আপনার নিয়ে যেতে হবে। আর উনি এমনভাবে বাম পাশে বস্তাটা ধরে রাখছে, আমি মোটরসাইকেল টান দিলেই মানে বাম দিকে চলে যায়। ভাই অনেক কষ্ট হয়েছে তারা নিয়ে যাইতে ভাই। এমন ভাই কেন করে যাত্রীরা? আমারই ভুল হয়েছে, যখন দেখছিলাম এরকম বড় বস্তা তখনই মানে ট্রিপটা ক্যান্সেল করে দেওয়া উচিত ছিল। উনি যদি আমার আগে বলতো তাহলে আমি জীবনও ট্রিপটা অ্যাকসেপ্ট করতাম না। শুধু শুধু 130 টাকার জন্য এই জানের রিস্ক নিয়ে এত দূর আসলাম। এই ট্রিপটা যখন শেষ করি তখন ঘড়িতে বাজে 8টা 10। আমি 8:30 পর্যন্ত সেই আরামবাগের সামনে দাঁড়ায় কিন্তু কোনো ট্রিপ পাই নাই। তখন ভাবলাম যে বাসার দিকে চলে যাই। চলেন তাহলে ভিডিওটা শেষ করি। আর সারাদিনে আমার ইনকাম হয়েছে 600 টাকার মতো। আর আমার বাইক চলছে 36 কিলোমিটার। তাইলে আমার তেল যদি 100 টাকা বাদ দেই তাইলে থাকে 500 টাকার মতো। তাহলে গাইস আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন। আর সাথে সাথে শেয়ার করবেনই, মানে একটা হইলেও শেয়ার করবেন সবাই। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।